আচ্ছা, এই পার্টটা একদম ঝাপাঝাপ আমরা শুরু করে দিই। হ্যাঁ, এটা একটু সময় সাপেক্ষ, মানে তুই দেখতে পাচ্ছিস এটা 1 মিনিট 46 সেকেন্ড, মানে প্রায় 12:15টার পরে গিয়ে শেষ হবে। তো আমি মাঝখানে খানিকটা পার্ট স্কিপ করে দেবো, এটা অলরেডি হ্যাজ বিন অ্যাডেড, ঠিক আছে? বাট দিস পার্ট ইজ ভেরি এসেন্সিয়াল, এবং এখানে আমি একদম পুঙ্খানুপুঙ্খ মানে এভরিথিং রিগার্ডিং মিটার ব্রিজ অ্যান্ড পোটেনশিওমিটার আমি বলতে বলতে গেছি, এবং পোটেনশিওমিটার আমরা বাদ দিচ্ছি না, পোটেনশিওমিটার আমরা পড়বো। দেখ, আজকে যে পার্টটা নিয়ে আমরা বলেছিলাম, দিস ইজ দ্য কনক্লুডিং সেশন অফ ইয়ে মানে কারেন্ট ইলেকট্রিসিটি। তোদের কারেন্ট ইলেকট্রিসিটি এখনো পর্যন্ত কি হয়েছে দেখবি, তোদের যে শোকেসটা ইয়েতে যেটা বানিয়েছি তাতে এনসিআরটি বেসড একটা মেটেরিয়াল দিয়েছিলাম, আর একটা কনসাইজ মেটেরিয়াল দিয়ে দেবো যদি আপকামিং এক্সাম কোনো কিছুতে থেকে থাকে, ইনস্টিটিউট হোক বা স্কুল। কনসাইজটা বোধহয় গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ, আর একটা ইলাবোরেট যেটা রয়েছে, ইলাবোরেটটার তুলনাতে আমি বলবো যে দেখবি আমি একটা শোকেস অলরেডি রেডি করে দিয়েছি, আমি রেকর্ড করছি বলে এটাতে বলে দিচ্ছি। শোকেসটার একটা প্রাইমারি ভিডিও আছে আজকের পরে, রিপিটার হোক বা ক্লাস 12 স্টুডেন্ট যারাই হোক না কেন, সেটাতে পুরো এনসিআরটিটা থেকে যে ডেরিভেশনস গুলো রয়েছে সেখান থেকে 1 মার্কের ছোট ছোট এনসিআরটি এক্সট্রাক্ট কি কি কোয়েশ্চেন্স হতে পারে সেই পার্টগুলো, সেটা নিয়ে একটা মানে মোর ডিসক্রাইবড একটা ভার্সনে আলোচনা করা আছে। সেকেন্ড পার্ট হচ্ছে সার্কিট সলভিং 1, যেটা তোদের হয়েছে, তারপর সার্কিট সলভিং 2, তারপর তোদেরকে 30 কোয়েশ্চেন সার্কিট সলভিং এর দেওয়া হয়েছে। দিস গোজ ফর দ্য কনক্লুডিং পার্ট, যেখানে আমরা আজকে দেখবো যে এই ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে আমরা মিটার ব্রিজ আর পোটেনশিওমিটার এটা দুটোই আমরা আর কি ইয়ে করব। এই মিটার ব্রিজ স্যাটারডেতে হয়ে গেছিল ক্লাসটা। হ্যাঁ একটুখানি আসছে না, ওটা এসছে আশা করি। তো ফার্স্টলি যেটা যে জায়গাটা আমি একটা কাজ করছি, যেটা সেটা হচ্ছে আমি এডিট মানে এখানে রানিং এডিট যেটাকে বলে, আমি সেটা করতে করতে যাচ্ছি। তুই বোধহয় আমার ইয়েটার সাথে এডিট করতে গেলে না বোধহয় অসুবিধা হবে। তোদের কাছে যদি ফোন থাকে তাহলে ফোন থেকে একটা করে ছবি তুলে নিলে আর তোরা একটা স্ক্রিনশট নিলে সব থেকে বেশি সুবিধা হবে। প্রথম জিনিস হচ্ছে মিটার ব্রিজের যে পার্টটা যেখানে আমরা দেখছি, ঠিক আছে? ফোনটা জাস্ট রেডি রাখ, আমার পুরো লেখা হয়ে যাওয়ার পর ইউ উইল জাস্ট টেক আ স্ন্যাপ, এভরিথিং উইল বি ওকে। আমি এটা বর্ধমানে আমি করিয়েছি, বর্ধমানে ও কোনো কারণের জন্য পাঠাতে ভুলে গেছে, তোকে কিচ্ছু করতে হবে না, এটা জাস্ট দেখার জন্য। একদম ওদের পুরো সুন্দর করে গুছিয়ে জিস্ট ফরম্যাটে এটা লেখা রয়েছে, তুই ওটাই প্রিন্ট আউট করবি অ্যান্ড দ্যাট উইল বি এনাফ। মানে এই পুরোটার ভার্সনটা ওটা একদম সুন্দর করে ওখানে করানো আছে। সো বেসিক্যালি আমরা এখানে বলছি মিটার ব্রিজ, দ্যাট ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ হুইটস্টোন ব্রিজ। তার বদলে এই জায়গাটাতে আমরা এখানে বললাম ওয়ার্কস উইথ দ্য প্রিন্সিপাল অফ কেমন ধরনের হুইটস্টোন ব্রিজ, না ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, তাই তো? ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ মানে কি? আমরা জানি যখন আমাদের এখানে একটা কোয়াড্রিল্যাটারাল এরকম থাকে, একটা চতুর্ভুজ থাকে লাইক দিস, 1 2 3 4, এবং আমরা এখানে মাঝখানে একটা গ্যালভানোমিটার বা ডিভাইস রাখি। ইফ দ্য থিং গোজ দিস ওয়ে, যে R1/R2 এটা ইকুয়াল টু R3 ডিভাইডেড বাই R4, দেন এভরিথিং গোজ ফেয়ার, আমরা এটাকে বোধহয় সুন্দর করে বার করে দিতে পারি, তাই তো? তাহলে দিস ইজ দ্য বেসিক্যালি হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল ইন আ ব্যালেন্সড কন্ডিশন। এবার ব্যাপারটা হলো যেটা 12দের মেন কনসার্ন এই জায়গাটাতে হচ্ছে কি লিখবো। ইফ ইট কামস ইন 3 মার্কস অর 2 মার্কস, বইতে যেভাবে লেখা রয়েছে তাতে দেখবি প্রায় 1.5 পাতার ডিসক্রাইব করতে হয়। তো আমি সেই পার্টটা একটা ছোট করে করে দিচ্ছি। আর রিপিটারদের ক্ষেত্রে সুবিধা কি, এইটুকুনি পড়লেই, এই একটা বোর্ড ওয়ার্ক পড়লেই দ্যাট ইজ মোর দ্যান এনাফ, যে তুমি মোটামুটি তার থিওরিটা সম্পর্কে একটা আইডিয়া তৈরি করতে পারছো, ঠিক আছে? সো বেসিক্যালি এখনো পর্যন্ত লোকজন জয়েন করছে। ব্যাপার হলো এই P/Q ইকুয়াল টু R/S, এটা এরকম অভদ্রের মতন সব জায়গায় লেখার দরকার নেই, এটা অত্যন্ত ছোট লোকের মতন দেখতে লাগে, ঠিক আছে? কোনো প্রয়োজন নেই। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, এবার দেখ কি লিখতে লিখতে যাচ্ছে, কিচ্ছু না, আরাম করে ফলো কর এবং লেখার টেকনিকটা বোঝ। এটা হচ্ছে ড্রাইভার সেল। এই ড্রাইভার সেল এখানে আমরা দিলাম ই এবং আর, তাই তো? ই হচ্ছে ইএমএফ এবং আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক? কি এই কিটা কাজ কি করে? এই কিটা যেটা কাজ করে সেটা ঠিক এইভাবে লিখলে তোর টাইম অনেক বেঁচে যাবে। অ্যাক্টিভেটস, ডিঅ্যাক্টিভেটস সার্কিট বা ডিভাইস। এক্স ডায়াগ্রামটাই এক্সপ্লানেটরি হতে হতে যাচ্ছে। আননোন রেজিস্ট্যান্স, ঠিক আছে?
এদিকে আরবি, রেজিস্ট্যান্স বক্স। ডায়াগ্রামটা যখন আঁকবি বড় করে চওড়া করে থাকবে, ঠিক আছে? এই চার, that becomes high resistance. G, this becomes galvanometer. ঠিক আছে? যে হচ্ছে মুভিং স্লাইডার, মুভিং স্লাইডার। এই জায়গাটা এখানে একটা আলাদা করে চিনিয়ে দেওয়া, কন্ডাক্টিং কানেক্টর পয়েন্টস, কন্ডাক্টিং কানেক্টর পয়েন্টস। এবারে ইন্ডিভিজুয়াল জায়গাগুলোতে আমরা কি কি দেখছি? আমরা বলছি যে ই কমা আর, ই কমা আর ইএমএফ and internal resistance। আগে পুরোটা ফলো কর, এখন ফুটপাট করে কিছু লিখতে যেতে হবে না। ফলো করে রেজিস্ট্যান্স অফ মিটার ব্রিজ, মিটার ব্রিজ ডিভাইস। আরবি বলা আছে পাশে রেজিস্ট্যান্স বক্স, এটুকু বলে ছেড়ে দিলে চলবে না। রেজিস্ট্যান্স বক্স offering a large variety of resistances in gap 1। এটা হচ্ছে মিটার ব্রিজের গ্যাপ 1 আর, ঠিক আছে? তো তাহলে তুই লিখে রাখলি দুটো গ্যাপে মিটার ব্রিজ অপারেট করে। আমরা ছোট ছোট কোয়েশ্চেনও দেখব, ঠিক আছে? রেজিস্ট্যান্সেস ইন গ্যাপ 1 বললো, আচ্ছা ঠিক আছে, ওকে। এই চার কি কাজ করছে? এই চার পুরোটা সাজাতে সাজাতে গেছি। রেজিস্ট্যান্স used in series, শ্রেণী সমবায় ইউজ হয়েছে, with galvanometer to prevent overflow। দেখ, খুব কম কথায় বুঝিয়ে দেওয়া হলো, গ্যালভানোমিটারের ভেতরে যদি অতিরিক্ত চার্জের ফ্লো হয় তাহলে ঘটনাটা কি হতে পারে? মাথা ঘুরে খুলে পড়ে যেতে পারে, তাই তো? সো দ্যাট ইজ নট নিডেড। ক্লিয়ার? গ্যালভানোমিটার কিভাবে অপারেট করে? আচ্ছা, রিদ্ধার একটা প্রশ্ন এসছে যে হুইটস্টোন ব্রিজ সুটেবল ফর বোথ হাই রেজিস্ট্যান্স এন্ড লো রেজিস্ট্যান্স, দুটোতেই সুটেবল না। ব্যাপারটা হচ্ছে ভালো করে ভেবে দেখতে হবে হুইটস্টোন ব্রিজের কোন জায়গাটাতে রিদ্ধা আমরা অ্যাপ্লাই করছি, এই চারটাকে, হাই রেজিস্ট্যান্সটাকে অ্যাপ্লাই করছি গ্যালভানোমিটারের মধ্যে। আমি যদি একটা প্রচন্ড একের থেকে বেশি রেশিও বানিয়ে ফেলি তাহলে একদিকে কারেন্ট বেড়ে যেতে পারে, আবার যদি উল্টো দিকে একের থেকে কমিয়ে ফেলি উল্টো দিকে কারেন্ট বেড়ে যেতে পারে, তাই না? হুইটস্টোন ব্রিজের ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। তাহলে এই হাই রেজিস্ট্যান্সের কাজটা কি? এই হাই রেজিস্ট্যান্স কাজটা হচ্ছে মিটারের মধ্যে সবকিছুকে কন্ট্রোলে রাখা। ফলো করতে পারলি? আমাকে একবার মাইকে বল, কি বললাম? তাহলে কি নাইদার হবে, মানে নাইদার হাই রেজিস্ট্যান্স মানে ব্যাপারটা হচ্ছে যেটা, মানে তুই যদি আনসারটা সাজাস তাহলে ধর এটা তোর বোর্ডে কোশ্চেন এসছে, তাহলে তুই কিভাবে ঢুকবি আনসারে? সেটাতে তুই বলবি যে হুইটস্টোন ব্রিজ অপারেটস ওভার ইকুইপোটেনশিয়াল এলিমিনেশন। হ্যাঁ, ইকুইপোটেনশিয়াল এলিমিনেশন। তো এর মানে তার মানে বোঝা গেল যে ওইখানে নাও ইফ দ্য হুইটস্টোন ব্রিজ ইজ নট ইন ব্যালেন্সড কন্ডিশন এবং পুরো পাসটাকে বাইপাস করে বেরিয়ে চলে যায়, মানে পুরো জায়গাটাকে, হুইটস্টোন ব্রিজ ইজ নট ইন ব্যালেন্সড পজিশন and the resistance values are such that the galvanometer
can draw a huge current or very less current, then the readings for the null point of the galvanometer is not prominently found. Therefore, there is always a limitation in the maximum amount of current that is allowed in the galvanometer. ফলো করতে পারলি এবার? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে 2 মার্কসের কমপ্লিট রাইটিংটা, ঠিক আছে? ওকে স্যার। গুড কোয়েশ্চেন বাই দ্য ওয়ে। গ্যালভানোমিটার অপারেটস বাই দ্য ফ্লো অফ চার্জ। দি অ্যামাউন্ট অফ ফ্লো যত বাড়বে সেই অনুযায়ী বোধহয় ডিফ্লেকশনটা বাড়ে, তাই তো? ঠিক? হ্যাঁ স্যার। বুঝতে পারছিস তো? তাই বলে, হ্যাঁ, মানে এরকম ফেলুদার মতন তাকিয়ে যেভাবে গেল, ঠিক আছে? তো এবার কথা হলো যেটা, তার মানে একদম আরামসে ঠান্ডা মাথায় পুরো জিনিসটা। তাহলে ব্যাপার হচ্ছে এইচআর এর কাজ আমরা বুঝতে পেরেছি। মুভিং স্লাইডার এবি হচ্ছে মিটার ব্রিজ ওয়্যার। এইখানটা একটা কথা লিখতে হয়, এবি হচ্ছে মিটার ব্রিজ ওয়্যার, ব্র্যাকেটে লিখতে হয় ইউনিফর্ম having uniform distribution of resistance. Uniform distribution of resistance. একদম মানে যদি তুই এটাকে শর্ট সার্কিট ধরিস তাহলে বোধহয় ওই R1 R2 নিচেরটা R3 R4 এর জায়গাটাই বোধহয় আসে না, তাই তো? এখানে যেটা L1 বলা রয়েছে এটাকে আমরা L বলবো, L1 না বলে L বলবো, আর L2 এর বদলে এটাকে আমরা 100 মাইনাস L বলবো। এখানে আরেকটা কথাও লিখতে হয় যেগুলো আমাদের লেখার সময় বাদ পড়ে যায়। ফর এবি resistance of a segment is proportional to, তবে তো বোধহয় ওই হিসাবে যাবে, তাই না? মানে তোর তুই হুইটস্টোন ব্রিজের ব্যালেন্সটা কিসের হিসাবে পাচ্ছিস? লেংথ, তাই তো? মিটার ব্রিজ এর ব্যালেন্সটা কিসের হিসাবে পাচ্ছিস? লেংথ। তার মানে এখানে অ্যাকচুয়ালি বলা হবে যেটা, তাহলে when galvanometer is in null position, when galvanometer is in null position, যখন গ্যালভানোমিটারটা নাল কন্ডিশনে রয়েছে তখন আমরা বলতে পারবো এমনিতে কি হওয়ার কথা? হওয়ার কথা হচ্ছে আরবি ডিভাইডেড বাই এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে এইটুকুনি রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই এইটুকুর রেজিস্ট্যান্স, তাই তো? ঠিক কি হওয়ার কথা? R1 বাই R2 ইকুয়াল টু R3 বাই R4। তবে বোধহয় গ্যালভানোমিটার যেটা জাংশনে কানেক্টেড সেটা বোধহয় কি হয়ে যাচ্ছে? সেটা বোধহয় 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা কি দাঁড়ালো তাহলে? হুইটস্টোন ব্রিজ দাঁড়ালো। তাহলে তখন সেই জায়গায় আমরা তার মানে বলবো, ডেফিনেটলি আমরা তাহলে বলবো যে আরবি ডিভাইডেড বাই এক্স, আরবি ডিভাইডেড বাই এক্স, এটা ইকুয়াল টু আলটিমেটলি হয়ে যাবে আর এ জে, দেখ একটা স্টেপ বাড়িয়ে লিখলাম, আর এ জে ডিভাইডেড বাই আর জে বি, একদম আর জে বি ইকুয়াল টু একটা স্টেপ বাড়িয়ে লিখলাম সেই জায়গায় প্রপোর্শনালিটি লেংথ ডিভাইডেড বাই 100 মাইনাস L, তাই তো? ভালো করে ভেবে দেখ, একটা হাফ পেজের মধ্যে বোধহয় পুরো ডেরিভেশনটা নিয়ে আছে। ক্রিস্টাল ক্লিয়ার? ঠিক এটুকুনি রিপিটারদের মনে রাখা, এটুকুনি 12 এর গিয়ে রিপ্রোডিউস করে চলে আসে, একদম এর বাদ দিয়ে আর কোনো রিজন নেই। হ্যাঁ, এবার ছবি তুলবি, এবার ছবি তুলবি। ক্লিয়ার গেছে তো পুরোটা? আরে লাস্ট অফ দি থিওরি ক্লিয়ার, থিওরি ক্লিয়ার পাক্কা? এবং প্রেজেন্টেশনটা আশা করি পরিষ্কার একদম, ঠিক আছে? তোরা স্ন্যাপশট তুলে নে, আমাকে একবার একদম ডিসিএস গেছে কিনা বলে দিস। মানে কি প্রথম পার্ট কি? প্রথম হচ্ছে একটা জায়গা থেকে বুঝতে হবে, ইফ ইউ হ্যাভ অ্যালটেড সাপোজ টু সে ওই 8 ইঞ্চি অফ ইউর এক্সাম কপি স্পেস ফর মিটার ব্রিজ, তার মধ্যে 4 ইঞ্চ থাকবে ডায়াগ্রামটা
ডায়াগ্রামের ওপর থাকবে পয়েন্টিং, তাহলে তোর খরচা বাঁচবে। বুঝতে পারছি কি বললাম? ওকে, ডায়াগ্রামের ওপরে থাকবে পয়েন্টিং, কোথাও কিন্তু কিচ্ছু বলার নেই। তুই দেখ প্রত্যেকটা জায়গায় ড্রাইভার্সেল একটাই মানে হয় এই শব্দগুলো, তাই না? কেউ চাইলেও কিন্তু এদিক ওদিক কিছু বলার মতন জায়গা নেই, এক্সামিনারের মোটামুটি হাত পা বাঁধা, ঠিক আছে? আচ্ছা, এই আননোন রেজিস্ট্যান্স, সোহম জিজ্ঞাসা করছে আননোন রেজিস্ট্যান্সটাকে শান্ট বলা যায়? না, একদম বলা যায় না, একদম বলা যায় না। শান্ট আলাদা জিনিস, হ্যাঁ অ্যামিটারে শান্ট আছে একদম। আমি একটা হ্যান্ড রিটেন, আমি আজকে আরেকটা দেবো, এটা আমার নিজের হ্যান্ড রিটেন, তাতে 2 পেজের মধ্যে সেখানে ভোল্টমিটার থেকে অ্যামিটার, আর ভোল্টমিটার থেকে অ্যামিটার, গ্যালভানোমিটার থেকে অ্যামিটার, আর গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটারের যে কনভার্সন যেটা থাকে সেই জায়গাটা সেটা ছোট্ট করে করে দেওয়া রয়েছে অ্যাজ আ প্রুফ ওটা এবং অ্যাজ already অ্যান এক্সাম্পল। ভালো ঠিক আছে, যাচ্ছে আশা করি। মেন ব্যাপারটা কি, এডিটেড পিডিএফটা না, এডিটেড পিডিএফটা আমি একটা মডিফাইড পিডিএফ আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি, পাঠিয়ে দিয়েছে ও আমাকে, এখানে ও বলছিল তখন অবধি পাঠায়নি, পাঠিয়ে দিয়েছে আমাকে। কিন্তু তোরা একটা করে স্ন্যাপশট লিখে রাখবি such that you get the idea of space, ঠিক আছে? এটা নেই, মানে এটা খরচায় পোষাতে পারবি না, এটা জাস্ট ক্লাস ডিসপ্লের জন্যই করা, ঠিক আছে? এটার এই পার্টটা কি, এটা তুই নিজে, আমি একটা যেটা হাতে লিখিয়েছি সেটা আমি করে দেবো, আর এটার একটা কোয়েশ্চেন আছে যেটাতে 30 কোয়েশ্চেন আছে শুধুমাত্র মিটার ব্রিজ আর পোটেনশিওমিটারের উপর, সেইটার মধ্যে মোটামুটি আমরা আজকেই গোটা 15-16 ডিসকাশন করব এটা নিয়ে, ঠিক আছে? ওকে আয়ুষ, ব্যাপার হচ্ছে ভালো করে বুঝে নে, এটা হচ্ছে ডেসক্রিপশনের পার্টটা। হ্যাঁ, স্টান্ট এটা আমি জানি না, আমি বলা হতে পারে, আই ডোন্ট নো। হ্যাঁ, না আমি জানি না, দিস ইজ বিয়ন্ড মাই নলেজ, আমি বলতে পারবো না। মেন ব্যাপার হচ্ছে যেটা একটা পার্ট যেটা বলছি, তুই ইনফ্যাক্ট এটাকে যে, এটাও একটা ব্যাপার, মিটার ব্রিজের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে পারিস, ইউ ক্যান হ্যাভ 2 আননোন রেজিস্ট্যান্সেস আছে, ঠিক আছে, যাদের সামেশনটা তুই জানা। ধর তোকে বলে দিয়েছে তুই 2টো রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছিস, এরকম অঙ্ক আছে খানিকক্ষণের মধ্যেই দেখতে পাবি, যে এক্স রয়েছে আর ওয়াই রয়েছে, তোকে বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই মিলে হচ্ছে 100, ঠিক আছে? ওকে, এবার তুই বললি যে জানো তো এক্স কে এখানে বসিয়ে ওয়াই কে এখানে বসিয়ে আমি একটা কিছু পেলাম, ঠিক? তার মানে এক্স বাই ওয়াই সেখানে অটোমেটিক্যালি তার মানে কি হয়ে গেল, আবার সেই এল বাই 100 মাইনাস এল, তাই তো? এবার তুই এক্স প্লাস ওয়াই জানিস, এক্স বাই ওয়াই জানিস, তাহলে সেখান থেকে এক্স আর ওয়াই বার করাটা বোধহয় অসুবিধা না। ক্লিয়ার? কোয়েশ্চেনটা কিরকম ভাবে দিতে পারে, এবার দেখ প্রশ্ন তৈরি করতে করতে যাচ্ছে, কোয়েশ্চেনটা কিরকম ভাবে দিতে পারে। সেখানে বললো যে আ সিঙ্গেল রেজিস্ট্যান্স ইজ ডিভাইডেড ইন 2 পার্টস, একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স নেওয়া হয়েছে, দ্যাট ইজ ডিভাইডেড ইন 2 পার্টস, ঠিক আছে? তাহলে সেখানে ধরে রাখ যে সিঙ্গেল রেজিস্ট্যান্সটা ছিল, সেই সিঙ্গেল রেজিস্ট্যান্সটা ছিল হচ্ছে 80 ওহম। Okay, it is seen that when a smaller part, ভালো করে বুঝে, smaller part is kept in the left gap, লিখে লিখে করি নইলে তোরা আবার ভুলে যাস, smaller part kept in left gap, একটা স্পটে বানানো কোশ্চেন, হ্যাঁ, left gap, balance point is at 25 সেন্টিমিটার ফ্রম লেফট। আচ্ছা, এই যে ফ্রম লেফট বলছি, এই কথাটা কিন্তু সব জায়গায় আসবে, নট এ সিঙ্গেল বুক থট অফ মেনশনিং দিস অ্যাজ আ রাইটিং স্কিল। একটা বইতেও এটা, তুই ভেবে দেখ, তুই তো পুরো সার্কিটটাকে ঘুরিয়ে নিয়ে ডান দিক থেকেও মেজারমেন্ট শুরু করতে পারতিস, তাই না? ভাব, না তোদের আবার বুঝে বুঝে কর এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট কর। এই যে ইটা রয়েছে, এই ইটা এর ড্রাইভিং পার্টটা কোন দিকে? এই দিকে, ঠিক কিনা? আমি তো চাইলে এই বিটাকে হায়ার পটেনশিয়াল নিয়ে শুরু করতে পারতাম, তাহলে ব্যালেন্সিং লেন্থের পার্টটা তো ডান দিক থেকে শুরু হতো, তাই না? তখন কি আমার এল বাই 100 মাইনাস এল আসতো না, 100 মাইনাস এল আসতো, তাই? তার মানে এগেন এখানে বোধহয় মুখস্থ করার মতন কোনো জায়গা নেই। ইফ ইউ ক্যান ফিল যে আচ্ছা এইটা এক্সপেরিমেন্টটা, তাহলে আমি চোখের সামনে দেখতে পাবো উইথ দ্য হেল্প অফ আ সিঙ্গেল ডায়াগ্রাম, ঠিক আছে? এবং আমি দেখবি পোটেনশিওমিটারটা ইলাবোরেটেডলি পড়াবো এবং কভারিং অল সর্টস অফ পসিবল কোয়েশ্চেন্স, যেটা তোর বোর্ড বা কম্পিটিটিভে আসতে পারে। আজকের ক্লাসে শর্ট ক্লাস 1.5 ঘন্টার, বাট কম্প্যাক্ট, মানে একদম টানা আমি বলতে বলতে আর লিখতে লিখতে যাব, এবং প্রতিটা আমি স্পটে এডিট করব। ব্যাপার হচ্ছে যেটা, তোরা দেখতে পাচ্ছিস, চলে আয়,
যেখানটা নিয়ে আমরা আলোচনা করছিলাম 25 সেন্টিমিটার, তাই না? তার মানে একটাকে যদি আমি এক্স বলি তাহলে ইনফ্যাক্ট আমি একটা কথা বলবো, আজকেরটা তো সময় লাগবে, সো তুই শুধু জাস্ট অ্যাটেনশন, ইফ ইউ আর লিসনিং জাস্ট বি আ গুড লিসনার, তাহলেও চলবে। ইউ ওয়ান্ট টু হ্যাভ ফুড, ডু দ্যাট, তোকে এখন বসে লিখতে হবে না, নো নিড টু হ্যাভ স্ক্রিনশট, আমি তোকে ইয়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে এটা দিয়ে দিচ্ছি, মানে যেটাতে আমি লেখাতে যেটাতে গেছিলাম, ঠিক আছে, এভরিথিং। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে শুধু একটা পার্ট, লাইক ইউ ওয়াচ ওয়েব সিরিজ অ্যান্ড ইটস কোঅর্ডিনেটেড ওয়ান পার্ট আফটার অ্যানাদার, ঠিক একই রকম আজকের এই 15-12টা পর্যন্ত সেশনটা এটা কিন্তু সিমিলার। সো আই এক্সপেক্ট যে জাস্ট নট টু লিভ বিফোর দ্য ক্লাস এন্ডস, বাদ বাকি ইউ ক্যান হ্যাভ ইউর ফুড, কোনো অসুবিধার কিছু নেই, ফ্রেশ মাইন্ডে শুধু শোনো, বিকজ আজকের গোটা ক্লাসটা শোনার উপর, মুখস্থ করার পার্টটা আমি অলরেডি নোট ডাউন করিয়ে তোমাকে আমি পিডিএফ দিয়েছি, জাস্ট ছাপিয়ে গাঁতিয়ে উদ্ধার করো, ঠিক আছে? এক্সাম ইজ কামিং এগেন, ওই জুলাই লাস্টে 80 মাইনাস এক্স, তাই তো? অবভিয়াস ব্যাপার, এক্স ব্যালেন্স হয়েছে 25 এ, 80 মাইনাস এক্স ব্যালেন্স হয়েছে কত? 75 এ, ঠিক? কারণ কি মিটার ব্রিজের, একটু উত্তর দে না, মিটার ব্রিজের টোটাল লেংথ অফ ওয়্যার কত রে? বোধহয় 100 সেন্টিমিটার। তার মানে আমরা বোধহয় ডেফিনেটলি বলবো একটা বোধহয় 20 হবে আর একটা বোধহয় 60 ওহম হবে। মুখে দেখে একদম দেখে মুখে মুখে বলে দেওয়া, তাই তো? একটা 20 ওহম হবে আর একটা 60 ওহম। 1:3 তে ভাগ হচ্ছে তো, ঠিক? এবার নিশ্চয়ই 80 কে 1:3 তে ভাগ করতে পারবি তো, ঠিক আছে? ওকে, ব্যাপার হচ্ছে এবার এটা গেল আমাদের মিটার ব্রিজের বেসিক ফর্মুলা। এবার নোট বল, গ্যালভানোমিটার নাল করতে রেজিস্ট্যান্স বক্সটাকে চেঞ্জ করবে না, দাঁড়া, এইখানটা যদি তোর মনেই হয় এখানটাতে ইয়ে করে মানে বলা উচিত যেটা, যে এই যে এই জায়গায় এই দেখ, এই মেথডে করার সুবিধা কি, তুই যে কোনো জায়গায় ব্যাপারটাকে ইনপুট করে দিতে পারবি। যে ইজ স্লিড মানে স্লাইড করানো হয়েছে in trial and repeat mode to find zero current in galvanometer. পরিষ্কার? একদম ঠিক, ক্লিয়ার? এবার জোরে বল, শুরু হয়েছে। তুই প্র্যাকটিক্যালের কথা বলছিস তো? হ্যাঁ, আমি প্রথম জিনিস আগে বুঝ, আরবির ব্যাপারে কি লেখা হয়েছে। আরবিটা তোর চয়েসে, ফার্স্ট গ্যাপ যদি তোর চয়েসে হয়, সেকেন্ড গ্যাপ মিটার ব্রিজের চয়েসে, ঠিক? ওকে, আরবির ভ্যালু তুই সেট করেছিস, এক্স তোকে গভর্নমেন্ট থেকে দিয়ে দিয়েছে, তাহলে আরবি বাই এক্স এটা একটা আননোন রেশিও। এই আননোন রেশিওটাকে তুই একটা নোন রেশিওতে গিয়ে ইকুয়াল করছিস, কিভাবে? জকিটাকে স্লাইড করে, সিম্পল অ্যাজ দ্যাট। পরিষ্কার? এটা মনে রাখলে তো স্কুলের প্র্যাকটিক্যালটাও সেম হয়ে যাবে। এর পরেরটা দুটো আননোন, ওই যে দুটো আননোনের সাম তোকে বলা আছে, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি একটাই আননোন ধরে, ঠিক? এবার আরেকটা পার্ট যেটা দেখাচ্ছি, মানে এরপরে এর সঙ্গেই কোয়েশ্চেন আছে। হ্যাঁ, মানে দাঁড়া, আমরা স্কিপ করবো না, এখানে প্রত্যেকটা জায়গা ধরে যাবে, বিকজ তুই কিন্তু সার্কিট প্র্যাকটিস করলে বেরিয়ে যাবে এই পার্টটা, এবং আশা করি বেরোচ্ছে। মেথডগুলো অ্যাপ্লাই করতে পারছিস তো, যেগুলো দেখানো হয়েছে, ঠিক? আচ্ছা, লুপটা ইয়ে হয়েছে তোদের, ওই এখন জিনিসটা অ্যাপ্লাই করতে পারছিস? থেভনিনটা না, থেভনিনটা পুরোনোটাই ছিল, ঠিক আছে? দাঁড়া একটু দাঁড়িয়ে আমি দিয়ে বাট মানে যাওয়ার সময় নিয়ে যাবে। থেভনিন যদি কারোর দরকার লাগে, আমি ইয়েকে আয়ুষকে আর অনন্তকে পাঠিয়ে দিয়েছিলাম, ওদের যদি কারোর দরকার লাগে, যারা স্পেসিফিক্যালি খালি যেই মেন্স, কেবলমাত্র তারা চাইলে আমার থেকে পার্সোনালি চাইলে আমি দিয়ে দেবো। বলছি যেটা বলছি এর পরের পোর্শনটা, তার মানে যেটা কথাটা বলতে গিয়ে কেটে গেল, সার্কিটটা নিয়ে বিরাট যে সমস্যা হবে তা কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না।
মেন জায়গা হচ্ছে এই পার্টটা একদম ডাম্প জায়গা, যেটার জন্য না মানে তোর কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসা সম্ভব এটার ব্যাপারে আগে একটা কমপ্লিট আইডিয়া থাকা দরকার, নাহলে খুব বিপদ, বিয়ার পড়ে রেজিস্ট্যান্স ইজ লেফট গ্যাপ। যেমন ধর 1 আর 2 মিলিয়ে আমি যখন ওদেরকে লিখিয়েছি যে নোটটা তোরা পাবি, যে 1 আর 2 মিলিয়ে একটা পয়েন্ট হয়। যদি রেজিস্ট্যান্স ইন লেফট গ্যাপ এটা যদি বেশি হয়, বাঁদিকের রেজিস্ট্যান্সটা যদি বেশি হয়, তাহলে কি হবে, সেই জায়গায় সেখানে আমরা বলবো ব্যালেন্স পয়েন্টটা কোন দিকে সরে যাবে, ডান দিকে বোধহয় সরে যাবে, তাই তো। আর বাঁদিকের রেজিস্ট্যান্সটা যদি কমে যায় তাহলে বোধহয় ব্যালেন্স পয়েন্ট বাঁদিকে সরে আসবে। ক্লিয়ার? এবার যারা এই পার্টটা নিয়ে যদি চিন্তা করছো তাদের পার্টিকুলার একটু মাথাটা খোলো, মাথাটা নিয়ে চিন্তা ভাবনা করো। তোমার কাছে জীবনে পাওয়া গেছে আরবি বাই এক্স, এটা ইকুয়াল টু পাওয়া গেছে এল বাই 100 মাইনাস এল। তাহলে আরবি যদি এক্স এর থেকে বড় হয় তাহলে এল বোধ হয় 100 মাইনাস এল এর থেকে বড়, আর নইলে ছোট। তাহলে আরবি যদি গ্রেটার দেন এক্স হয়, এক্স ইজ সরি এল ইজ বিয়ন্ড 50 সেন্টিমিটার। কত টোটাল লেন্থ? 100, তার মিড পয়েন্ট কত আসে? 50, তাহলে তার থেকে বেশি কত হবে? 50-র বেশি হবে। এবার এটা গেল 1। 2 হচ্ছে এই এ আর বি, এটা কি বলতে চাওয়া হয়েছে? A centimeter and B centimeter are end corrections, ঠিক আছে? A centimeter and B centimeter are end corrections, যেটাকে আমরা দুদিকে ইউজ করেছি। প্রশ্ন হচ্ছে A আর B এলো করতে, তুই বোধহয় ভাবতে পারিস যে আমি যখন এই AB ওয়্যারটাকে একটু নিচে নিয়ে আসি ছবিটাকে, AB ওয়্যারটাকে আমি যখন দেখছি, হ্যাঁ, AB ওয়্যারটাকে আমি যখন দেখছি, তখন আমি দেখতে পাচ্ছি যে এটা দুদিকে কিন্তু ওই রকম একটা স্ক্রু মার্কা জিনিসে আটকানো আছে, ঠিক? তাহলে স্ক্রু মার্কা জিনিসে যদি আটকাতে হয় তাহলে ডেফিনেটলি অল্প একটু লেন্থ বোধহয় আমার দরকার, যেটা বোধহয় আমি ওই স্ক্রু ইউজ করেছি, তাই তো। তাহলে যেটা অ্যাকচুয়ালি 100 ছিল সেটা বোধহয় 100 এর থেকে একটু বেশি। ধরা যাক আমি একদিকে 2 সেন্টিমিটার এক্সট্রা তার জড়িয়ে ফেলেছি, আর বাঁদিকে আমি 2 সেন্টিমিটার এক্সট্রা তার জড়িয়ে ফেলেছি, আর ডান দিকে আমি 1 সেন্টিমিটার এক্সট্রা তার জড়িয়ে ফেলেছি। এম আই বিং ক্লিয়ার? পাক্কা? তাহলে নেট লেংথ অফ দ্য ওয়্যার কত পাওয়া গেল বস? নেট লেংথ অফ দ্য ওয়্যার পাওয়া গেল হচ্ছে 103, তাই তো? 103, 2 2 1 মাঝে 100 আছে, ঠিক? এবার আমি এর মিড পয়েন্টে আলোচনাগুলো বোঝ, এর মিড পয়েন্টে আমি ব্যালেন্সিং লেংথ পেয়েছি। আমি খুব উচ্ছ্বসিত হয়ে বলে দিলাম আরবি বাই এক্স ইকুয়াল টু 1, তা বোধহয় নয়। বাঁ দিকে এর লেংথ বোধহয় 52, আর ডান দিকে এর লেংথ বোধহয় 51। তার মানে আরবি বাই এক্স এটা কি আর 1:1 না 52/51? কি হলো বুঝতে পারলি কি বললাম? ভালো করে ভেবে বল। মানে এর মধ্যে আর কোনো ব্যাপার নেই, মানে তো এটা যোগ বিয়োগের ব্যাপার। এবার এটা বুঝতে না পারলে খুব মানে করুণ অবস্থা নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে তুমি জানো যে এইটা হচ্ছে মানে 100 সেন্টিমিটার লেংথ, এখানে আমি দেখছি মিড পয়েন্টে, এক্স্যাক্ট মিড পয়েন্টে পাওয়া গেছে ইয়ে ব্যালেন্সিং লেংথ। এখানে আমার 2 সেন্টিমিটার একটা এক্সট্রা ছিল, ফাজিল গেছে, এদিকতে আমার খাজা গেছে একটা 1 সেন্টিমিটার। তার মানে এই দিকের অ্যাকচুয়াল এফেক্টিভ লেংথ হচ্ছে 52 সেন্টিমিটার, এই দিককার অ্যাকচুয়াল লেংথ হচ্ছে 51 সেন্টিমিটার। তাহলে এই দিকে যদি আর বি হয়ে থাকে, এদিকে যদি এক্স হয়ে থাকে, তাহলে আর বি ডিভাইডেড বাই এক্স, এটা ইকুয়াল টু তার মানে কত হয়ে যাবে? 52/51। ক্লিয়ার হয়েছে? পাক্কা? 1 হলো না কিন্তু। দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হয় এন্ড কারেকশন অফ মিটার ব্রিজ। এই জিনিসটাকে বলা হচ্ছে এন্ড কারেকশন বলে লেখা আছে তো, এন্ড কারেকশন অফ মিটার ব্রিজ। ওকে, এরপর মিটার ব্রিজ ইজ সেনসিটিভ, মোস্ট সেনসিটিভ অ্যাট, যদি কোথাও প্রবলেম হয় জাস্ট হ্যান্ড রেজ করবি, আমি তোকে ডেকে নেব। L equal to 50 সেন্টিমিটার। 2023 সালের নিটের প্রশ্ন দেখবি, সেখানে দেওয়া রয়েছে ফর হোয়াট ভ্যালু অফ চারটে হুইটস্টোন ব্রিজের ডায়াগ্রাম দিয়ে যদি তোকে বলা থাকে, ধর চারটেই ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ আছে, 10 20 15 30, ব্যালেন্স তো? 10 20 15 30 ব্যালেন্সড, 1 2 1 2, তাই তো? 30 10 15 5
ব্যালেন্সড, ঠিক 3:1 হুইটস্টোন ব্রিজ বুঝিস তো নাকি 3:1। তাহলে পরেরটা বলছে 40 40 40 40, এটাও ব্যালেন্সড, বাট অল অফ দেম আর হ্যাভিং সেম রেজিস্ট্যান্স। ঠিক মনে রাখতে হবে হুইটস্টোন ব্রিজের চারটে রেজিস্ট্যান্স যদি সেম হয়ে যায় তাহলে ম্যাক্সিমাম সেন্সিটিভিটি পাওয়া যাবে। ঠিক, তার মানে ভেবে দেখ আরবি বাই এক্স, সাপোজ আরবি বাই এক্স তুই পেয়েছিস 3:1, একটু আরামসে খেল। বলছে সাপোজ আমরা পেয়েছি আরবি বাই এক্স, এটা পাওয়া গেছে 3:1, আর কোনো একটা অবস্থায় আরবি বাই এক্স এটা পাওয়া গেছে 1:1। এটাকে আমরা সিচুয়েশন এ বলছি, এটাকে আমরা সিচুয়েশন বি বলছি। বি সিচুয়েশনে হুইটস্টোন ব্রিজ হচ্ছে মোস্ট সেনসিটিভ। ঠিক আছে, এটা ডাইরেক্ট কোয়েশ্চেন আছে। এবার এরপর একটা এক্সাম্পল আছে, এটা একটা সুন্দর থিওরিটিক্যাল কোয়েশ্চেন যেটা হ্যাঁ অনিষ্পা, স্যার সেনসিটিভ মানে এখানে কি বলছে? সেনসিটিভ মানে হচ্ছে খুব অল্প ডিফারেন্সে বেশি ডিফ্লেকশন শো করবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আরামসে মানে কম্পিটিটিভ লেভেল বা বোর্ড লেভেলে প্লেস করা যায়। এনিওয়ান ওয়ান্টস টু আনসার? মিটার ব্রিজ দেখানো হয়েছে, R1 হচ্ছে রেজিস্ট্যান্স ইন লেফট গ্যাপ আর R2 হচ্ছে রেজিস্ট্যান্স ইন রাইট গ্যাপ। ওকে, এগেন আমরা আরেকবার একটু ঝালিয়ে নিই। আমি কি বাধ্য যে বাঁদিকে নোন আর ডান দিকে আননোন বসাতে, নাকি উল্টোটাও করতে পারি? কারণ দিনের শেষে ভ্যালুগুলো ম্যাটার করে না, রেশিওটা ম্যাটার করে। গুড, নাও অনলাইন বলারা একবার মাইকে বলো, ক্লিয়ার যাচ্ছে? হ্যাঁ স্যার, অমাইক সবাই ঠিক ঠিক হ্যাঁ স্যার, একবার চ্যাটে অন্তত হ্যাঁ স্যার, যাচ্ছে। একটু ভেরি গুড, ভেরি গুড। কোঅর্ডিনেশন। একটা উত্তর এখান থেকে পেয়েছি। একটু আগেই আমরা কি বলেছি, হুইটস্টোন ব্রিজ কি মেথডে কাজ করে? হুইটস্টোন ব্রিজ বোধহয় রেশিও মেথডে কাজ করে, তাই না? তাহলে তুই বোধহয় এই এক্স আর এই দিকেরটায় বোধহয় হয়েছে ওই আবার সেই 100 - x, তাই তো? ব্যালেন্স কন্ডিশনে R1 বাই R2 এটা ইকুয়াল টু, হ্যাঁ অঙ্কুশ বল। আরেকবার বল। হুম, হ্যাঁ একদম সেম থেকে যাবে, সেম থেকে যাবে। মাথায় কি রাখতে হবে? মাথায় রাখতে হবে, ভেরি গুড, মাথায় রাখতে হবে মিটার ব্রিজ অপারেটস in ratio balance method. Therefore, uniformity of AB wire matters. হ্যাঁ মানে ইউনিফর্মিটি অফ এবি ওয়ার ম্যাটার্স। দাঁড়া আমি একটু লিখে নিয়ে বলছি। ওয়ার ম্যাটার্স, দিনের শেষে ইউনিফর্মিটি অফ এবি ওয়ার ম্যাটার্স মানে এ থেকে বি তে যেতে যেতে ওর রেজিস্ট্যান্স নন লিনিয়ারলি পাল্টাতে পাল্টাতে গেছে, তাহলে সেই ক্ষেত্রে বোধহয় আলাদা হতো। কিন্তু যদি আমরা বলি এবিটা ইউনিফর্ম ওয়্যার, তার মানে 1 সেন্টিমিটারের লেন্থ 1 ওহম হলে 10 সেন্টিমিটারের লেন্থ 10 ওহম, আর 100 সেন্টিমিটারের লেন্থ কত? 100 ওহম। কোনো অসুবিধা হচ্ছে না? ঠিক, ওকে, ক্লিয়ার, ক্লিয়ার লাস্ট অব্দি, পাক্কা? ঠিক, একদম সুন্দর ডিসকাশন, হেলদি। ব্যাপার হচ্ছে যে তার মানে এবি ওয়্যারটাকে আমি মোটা করি বা রোগা করি, তাতে দিনের শেষে আমার কিছু যায় আসে, ঠিক আছে? সেম পয়েন্টে আমি রেজাল্ট পাবো, ঠিক, কারণ রেশিওটা বোধহয় সেম থাকবে। ঠিক, একটা পার্ট মনে হতে পারে যে স্যার আমি যদি মোটা করি বা রোগা করি তাহলে এবি তার রেজিস্ট্যান্সটা পাল্টে যাচ্ছে। আই এগ্রি উইথ ইউ, পাল্টে যাচ্ছে, বাট দেন এগেন এক্স বাই 100 - x এটা কি কোনো ইউনিট আছে? না ইউনিটলেস।
সুতরাং সেই জায়গায় তুমি যদি রেজিস্ট্যান্স বাড়িয়ে দাও বা কমিয়ে দাও, দিনের শেষে বোধহয় আলটিমেটলি কিছু ম্যাটার করবে না। এম আই গোয়িং গুড? পরিষ্কার? ঠিক। তাহলে এটা একটা ব্যাপার হলো। সেম গোজ ফর পোটেনশিওমিটার অ্যাজ ওয়েল, যে ওয়্যারের যদি তুমি ইয়েটাকে বাড়িয়ে দাও, মানে থিকনেসটাকে বাড়িয়ে দাও, আমি পুরোটা কভার করব। হ্যাঁ, মানে যদি কোথাও প্রবলেম হয় আবার জিজ্ঞাসা করবি, একটু সময় নিয়ে কর। আমি বলছি অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট লিসেন, ব্যাস। ব্যালেন্সিং লেন্থের কিছু যায় আসে কিনা? আনসার হচ্ছে যদি তুমি গোটা ওয়্যারটার একই রকম বাড়িয়ে থাকো তাহলে কিছু যায় আসে না। কিন্তু তুমি বললে যে আমি হাফ আমি একটা নিয়ে ইউজ করেছি, আর একটা হাফ আমি আরেক রকম ইউজ করেছি, তাহলে কিন্তু মুশকিল আছে। পাল্টাক না। লেন্থ কেন পাল্টাচ্ছে? আমি লেন্থটাকে ফিক্স রেখেছি তো। লেন্থ মিটার ব্রিজ, হ্যাঁ হোক না ব্যাপারটা। যদি আমি বাদ দিও, তুই যেটা বলতে চাইছিস একটা ভালো কথা বলছিস। তুই যেটা বলতে চাইছিস যে আমি একটা মোটা দারকে টেনে শুরু করেছি, তাহলে আমার এদিকটা খানিকটা লেন্থ বেড়ে গেছে, আমি আনইউজড লেন্থটাকে ফেলে দিয়েছি। ঠিক। আগেরটা, একদম আগেরটা, যেটা হয়তো আমার 100 সেন্টিমিটারে 100 ওহম, দেখ আমি কত স্লো বলছি আজকে অন্য দিনের তুলনায়। 100 সেন্টিমিটার, এখানে আজকে অন্যদিকে মন দিস না। 100 সেন্টিমিটার, এবং কোথাও কিছু পড়া থাকলে প্লিজ মাথা থেকে বাইরে বার করে তারপর শুনিস। 100 সেন্টিমিটারে 100 ওহম ছিল, এখন আমি এটা লম্বা করে দিয়েছি, আরো 10 সেন্টিমিটার লম্বা হয়ে গেছে, এটা 135 ওহম হয়ে গেছে। আই ডোন্ট গিভ আ ড্যাম, আমি 100 লেন্থ নিয়েছি, 35 দুদিক থেকে কেটে ফেলে দিয়েছি। তার মানে এখনো কিন্তু আমার রেশিওটা রেজিস্ট্যান্সের লেন্থের উপরই আছে, পাক্কা, অন্য কোনো প্যারামিটার তাকে এফেক্ট করেনি। ক্লিয়ার গেছে? ক্লিয়ার গেছে? ক্লিয়ার গেছে? একটা জিনিস খেয়াল করিস, এই যে দেখবি তোদের প্রত্যেকটা জিনিস, অন্যদিন আগের দিনের অ্যাপ্রোচটা কিন্তু এটা ছিল না। আগের দিনের অ্যাপ্রোচটা ছিল আমাকে প্রবলেমের শর্টেস্ট টাইমে পৌঁছতে হবে, প্রবলেমের সলিউশন। আজকে কিন্তু তুই যা কোয়েশ্চেন করছিস দেখবি আমি কিন্তু ধরে লিখে একটা কমপ্লিট প্যারাগ্রাফ ফর্ম করে বলছি, এই কারণের জন্য, বিকজ সেম থিং ইজ গোয়িং টু কাম ইন ইউর বোর্ড সেকশন। ব্যাপার হলো এর পরের প্রশ্নটা দেখ, দারুণ প্রশ্ন আছে এইটা। ওকে, একটা রেজিস্ট্যান্স কানেক্টেড একটা গ্যাপে মিটার ব্রিজে রয়েছে, রেজিস্ট্যান্স অফ, এখানে একটা ভ্যালু মিসিং, দিস উইল বিকাম 2 ওহম। আরেকটা আননোন রেজিস্ট্যান্স আছে যেটা গ্রেটার দেন 2 ওহম, যেটা গ্রেটার দেন 2 ওহম is connected across the other gap. যখন রেজিস্ট্যান্সটা ইন্টারচেঞ্জ হয়েছে, ব্যালেন্স পয়েন্ট শিফট হয়ে গেছে 20। তাহলে আমি বললাম 2, এটা হচ্ছে R1, এটা হচ্ছে নোন, ধীরে ধীরে যাচ্ছে। x গ্রেটার দেন 2, জানি না কত, আননোন। একটু বল না, মুখে বল। তাহলে 2/x এটা করলে কি একের থেকে বেশি আসে না কম আসে? x গ্রেটার দেন 2, কম আসবে। হ্যাঁ, এইগুলো নিয়ে ভাবিস না। হ্যাঁ, 2/x এটা লেস দেন 1, এটা আমরা পেলাম ব্যালেন্স লেন্থ L/100 মাইনাস। এবার বলেছে আমি x/2 করেছি, উত্তর দিস। তাহলে রেশিওটা কি এবার একের থেকে কম পাবো না বেশি হয়ে গেছে? বেশি হবে। ঠিক। তাহলে ব্যালেন্সিং এর লেন্থ বোঝা যাচ্ছে, ব্যালেন্সিং এর লেন্থ কমে যাবে না বেড়ে যাবে? 2/x এ একের কম, মানে 50-এর কম, তাহলে x/2 তে কি হবে? 50-এর বেশি হবে। তাহলে এলটা এখন হয়ে গেছে L+20 ডিভাইডেড বাই 100 মাইনাস L+20। ঝট করে এক্স এর ভ্যালুটা বার করে ফেল। ভেরি স্ট্যান্ডার্ড মেন্স লেভেল প্রবলেম। আগে মেকানিজম বুঝেছিস কিনা বলবি, তারপর অন্য কথা। এটা করে আমাকে একটু আনসারটা বলবি।
এত সময় লাগবে না তো, ঠিক করে কর। কত আসছে রে? একটু সময় লাগবে, এটা দেখবি, এটা আমি স্কিপ করলাম, রাত্রি হয়ে যাবে। এটা আনসার 3 ওহম আসবে। কেন? দেখ 2 এর থেকে হ্যাঁ স্যার 3 ওহমই আসছে। একদম 3 ওহম আসবে। ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন ইনডিড। হ্যাঁ, এবার এই পার্টটাতে এটা হলো। এবার আমরা চলে আসবো পোটেনশিওমিটার। একদম উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম আমরা সেকেন্ডটা আরেকবার দেখাবেন? কোনটা হবো? এক্ষুনি যেটা হলো একবার স্ক্রিনশট নিব। এটা এটা গিয়ে করা আছে, নোটের মধ্যে দেওয়া আছে, যেটা আমি দিচ্ছি এক্ষুনি ওটার মধ্যে করা আছে, ঠিক আছে। পুরোটাই করা আছে। আচ্ছা, পোটেনশিওমিটার, ওকে। or the potential difference any across any part of electric circuit without drawing any current. তার মানে এই পার্টটা, এটা হচ্ছে বোর্ড লেভেলের কোয়েশ্চেন বেরোচ্ছে। দেখ, এটা হচ্ছে বোর্ড লেভেলের 1 নম্বরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পোটেনশিওমিটার। ঠিক এই কোয়েশ্চেনটাই 2 নম্বরে ঢুকে যাবে, which one is more efficient, attention পুরো আমার দিকে ভালো করে বুঝে নাও, which one is more efficient in measuring voltage, a voltmeter or a potentiometer। তখন প্রথম সেটা তোমাকে দেওয়া হয়েছে 1+1 স্কিম বোঝো, 1+1, ঠিক আছে। প্রথম 1 হচ্ছে ফর রাইটিং দিস, সেকেন্ড 1 হচ্ছে চেঞ্জ দ্য প্যারাগ্রাফ এবং বোঝো যে when we apply a voltmeter across a resistance for measuring voltage, it draws, however small, a little amount of current, which causes an error in the actual measurement. But potentiometer gives reading in open circuit condition without consuming any current. Hence, accuracy of potentiometer is greater for measuring voltage. একটা সেন্টেন্স 1, একটা সেন্টেন্স 1 পাশাপাশি রাখো, 2 এ 2, ঠিক? ওকে, আচ্ছা আমি একটা অঙ্কুশ বলেছি, আমি লিখেই দিচ্ছি। এই যে এই পার্টটা, এটা কি, দিস কলস ইন ফর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পোটেনশিওমিটার। ওকে, এবার ওয়াই, আমার ওই সেন্টেন্সটা কি ছিল, যে when we apply a voltmeter for measuring PD, potential drop, across a resistance, it must draw, এই যে দেখ আমিও কিন্তু উইদাউট প্রিপারেশনে পরীক্ষার মতন করেই লিখছি, এবং দেখবি গোটা ক্লাসটায় আমি প্রায় একটা 2 ঘন্টার পরীক্ষার মতন দিয়ে ফেলবো। এই ধৈর্যটা তোদের পরীক্ষার হলে থাকে না। আমি আগের দিন যখন আমি বর্তমানে ক্লাস নিচ্ছিলাম, ওদেরকে দেখাতে গেছি যে প্রতিবার বোর্ডে এসছে, প্রজেক্টরে প্রজেক্ট করেছি, পুরোটা লিখতে গেছি, আবার যখন পোটেনশিওমিটারের সেকেন্ড কেস আবার গোটাটা লিখতে গেছি। এই জায়গাটা মানে কনসিস্টেন্সিটা, এটা যেন থাকে, মানে লেখা আপ ডাউন করলে কিন্তু মুশকিল। হাউএভার স্মল, it must draw however small a current, causing error in actual voltage measurement. Hence, as potentiometer does not draw current while giving reading, is precise. দেখো বলেছি, আমি সঙ্গে সঙ্গে লেখাটা বলে দিয়েছি। পরিষ্কার? পুরোটা পড়, এখান থেকে এই পর্যন্ত পড়, ভালো করে খেয়াল করে দেখবি। হ্যাঁ,
এটাতে দুটো সেন্টেন্স বলা আছে, ওটাতে একটা সেন্টেন্স বলা আছে, তিনটে সেন্টেন্সে গল্প মিলিয়ে দেওয়া হয়েছে, 2 আউট অফ 2। পড়ে দেখ পুরোটা। এটা ওদের যেটা লিখিয়েছি সেটা আমি পাঠাবো, দেখিও। এটা আমি সেন্ড করে দেবো, ঠিক আছে। এটার পরে ওয়ার্কিং এর জায়গাটাতে প্রিন্সিপালের পোর্শন এখানে কিছু নেই, এখানে দেখ 2 মার্ক আর 1 মার্ক করে দুটো একটা ইয়ে করা রয়েছে। হ্যাঁ, এই জায়গাটাও এটাও পুরোপুরি করে দেওয়া রয়েছে যে প্রিন্সিপাল অফ পোটেনশিওমিটার মানে হোয়াট ইজ দ্য নেসেসারি ক্রাইটেরিয়া ফর অপারেশন অফ আ পোটেনশিওমিটার, সেটা হচ্ছে 1 মার্কের। উপরের পার্ট যেটা রয়েছে ওয়ার্কিং মানে হাউ ডাজ আ পোটেনশিওমিটার ওয়ার্ক, 1 মার্কের কোয়েশ্চেন। পুরো বোর্ডের কোয়েশ্চেনগুলো আলাদা করে ধরে ধরে কর। এবার এখান থেকে পোটেনশিওমিটারের আমাদের ডেসক্রিপশন স্টার্ট হচ্ছে। থ্যাংক ইউ। দাঁড়া, আমি 1 সেকেন্ড না, একটু ধরে থাক, আমি একবার জাস্ট দেখে নিচ্ছি। না, ভালো হয়েছে, ঠিক আছে, ওকে। আচ্ছা চলো খেলা যাক একটু। এখানে হচ্ছে এগেন আবার তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে ছবি তুলে নেবে, ড্রাইভার সেল উইথ EMF E and internal resistance smaller। এখানে স্মলার দেখানোর কোনো দরকার নেই, কারণ এখানে দেখানো আছে। এটার উপর এই রকম একটা ইয়ে থাকবে, হ্যাঁ, মানে ওখানে ওটা এটা এছাড়া আর কোনো মানে হয় না। তোর যদি একান্ত সেটা পছন্দ না হয়, দুঃখ পাস না স্যার, সব ব্যবস্থা আছে। এই তো, এই নিচে আপনি থাকছেন স্যার, এই তো, তার জন্যই তো। তো এবার কথা হচ্ছে, দিস ইজ দ্য ব্যাটারি বক্স, ঠিক আছে। মন্দির RS হচ্ছে বুঝতে বুঝতে চাই অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স, ঠিক। আর AB equal to R0, the resistance of potentiometer wire AB uniform wire। হচ্ছে দেখো স্যার, বইতে এক একটা করে প্যারাগ্রাফ ইতিহাস নামাতে নামাতে গেছে। প্রোভাইডিং ইউনিফর্ম পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এখানে DVDX টা ম্যাটার করে। ইউনিফর্ম পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে। যে মুভেবল স্লাইডার, আমার কিন্তু ধৈর্যের কোনো অভাব নেই, এগুলো না লিখলেও চলতো, তাই তো, আগের বারও লিখেছিলাম। ওকে, বলে এই জায়গায় তোমার কাজ হচ্ছে ছবি, দেখবি তোদের ছবি তোলাতে অনীহা চলে আসে, ঠিক আছে, যে আবার এক ছবি তুলবো, ভালো লাগবে। এই 4 দেখবি একটা লাইনও স্কিপ করবো না। হাই রেজিস্ট্যান্স used in series with galvanometer to prevent overflow বা control flow বলতে পারিস। E small e ideal cell EMF, আইডিয়াল সেল মানে কি, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, ঠিক। কি হয়েছে তাতে?
সিরিজ হলে আগে বা পরে কি ম্যাটার করে? আইডিয়াল সেল ইএমএফ টু বি মেজার্ড, we are not considering, আবার সেই ভয়ঙ্কর ব্যাপার সিরিজ মানে ইএম মানে ঠিক আছে, we are not considering internal resistance for E. Chart. Internal resistance for small e. আপাতত আমরা এটা ধরে নিই, থাকলেও দরকার নেই। ওয়ার্কিং প্রিন্সিপাল কি আবার সেই একই রকম, J is slid in trial and repeat mode to find null point in galvanometer. Null current in galvanometer, কোনো রকম কারেন্ট নেই। তাহলে আগে বুঝতে হবে therefore at this stage, এই কথাটা কেউ লেখে না, ঠিক আছে, at this stage primary and secondary circuit, বা rather এখানটা একটু ভুল হলো, at this stage current in secondary circuit is zero. Current in secondary circuit is zero, making net EMF of secondary equal to zero. Therefore, VAJ equal to potential drop across AJ equal to E. ठीक, खूब सादा माटा जिनिस। पोटेंशियोमीटर देता है क्लोज्ड सर्किट में भी ओपन सर्किट का एहसास। ওই কি একটা ছিল না ইনেতে তোর এই একটা কি অ্যাড আছে না, सर्दियों में भी देता है गर्मी का एहसास। পোটেনশিওমিটার দেতা है, কোথাও কোনো সার্কিটে তার কাটা হয়েছে না, বাট বিহেভিয়ারটা কিসের মতন, তার কেটে দেওয়ার মতন। তার মানে পোটেনশিওমিটার দেতা है ক্লোজড সার্কিট में भी ওপেন সার্কিট वाला एहसास। ঠিক আছে, তাহলে আমরা বোধহয় বলবো আই প্রাইমারি, প্রাইমারি কারেন্ট এখানে ঠিক টিকিয়ে দাও, প্রাইমারি কারেন্ট আই, ঠিক আছে। তার মানে আই ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে ভাই, আই পাওয়া যাচ্ছে যেখানে, সেটা হচ্ছে যে এইখানে ক্যাপিটাল ই ডিভাইডেড বাই আর এস প্লাস আর জিরো, আই আর জিরো ইকুয়াল টু ভি এ বি, ভি এ বি ডিভাইডেড বাই এল, এখানে একটা তলা দিয়ে হালকাই দেখ লিখতে ভুলে গেছিলাম, তাই তো বসিয়ে দিলাম। এই তুই যদি ইতিহাসের মতন লিখিস, হ্যাঁ একটা জিনিস মিস করে গেছিস, এবার তুই হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, কোথায় লাগাবো, ঠিক আছে। ভি এ বি বাই এল এটা ইকুয়াল টু ল্যামডা, এটার নাম হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, আর ল্যামডা এল এটা ইকুয়াল টু ই। বক্স পাকাও, কোনো অসুবিধা আছে কি? এল ইকুয়াল টু আমরা পাশেই লিখে রাখলাম ব্যালেন্সিং
লেন্থ। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার প্রেজেন্টেশন। তাহলে আমি আমার কাজ করে ফেলেছি, তোমরা তোমাদের কাজ করে ফেলো। তুমি লাগবে বল। একদম কম্প্যাক্ট, ঠিক আছে? এবার বইতে দেখবি এইটা ফার্স্ট পার্টটাই ভাটানো আছে 1.5 পাতা, ঠিক আছে? সুতরাং অত পড়াশুনো করার দরকার নেই, বেশি পড়াশুনো করলে মুশকিল আছে। ক্লিয়ার হয়েছে কি? পরিষ্কার? ঠিক? পুরো ফলো করতে পারছি বাবা? পাক্কা এভরিওয়ান? ঠিক। আনন্দ সংবাদ। হ্যাঁ, ছবি তুলে নাও প্রত্যেকে। এদিকে সুদীপ্তর আনসার 7:20 ছিল, 7:42। ফটাফট একবার এদিকে সবার ডিসিএস হয়েছে কিনা? কারা দুজন মারা গেল? ভেরি গুড। কারোর কোনো অসুবিধা? ঠিক আছে, এগোলাম। দাঁড়াও, এটা গেল কি হলো? এটা গেল হচ্ছে এই দেখ, এত কিছু নাটক করার দরকার নেই। হ্যাঁ, এত পড়াশোনা করে লাভ নেই। এর পরের পার্ট যেটা থাকবে এইটা, আচ্ছা, এখানে ছোটখাটো কিছু ডিসকাশন আছে। হ্যাঁ, মানে এটা খুব একটা এক্সাম্পল দিই। এক মিনিট, এটা খুব দাম একটা সেট, বাট এখান থেকেও আমি প্রায় 5-10 মিনিট প্যারাইটি কোয়েশ্চেন বার করে করে দেখিয়েছি। হ্যাঁ, এখানে না এটা বোর লাগলেও ফর বোর্ড এন্ড কম্পিটিটিভ কোনো পারপাসে এটা বাদ দিবি না। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কার উপর ডিপেন্ড করছে? বলছে রেজিস্ট্যান্স পার ইউনিট লেংথ, যেটাকে রো বলা হচ্ছে, R/L, তার উপর পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ডিপেন্ড করছে। ঠিক আছে, এবার ভালো করে বুঝতে হবে, তুই ফিক্সড লেংথের আগের বারেরটা বোধহয় রেশিও ছিল, তাই তো? ঠিক, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে বুঝবি, আগের বারেরটা রেশিও ছিল, তাহলে তাই জন্য তার রোগা হয়েছিল না মোটা, এটা বোধহয় ম্যাটার করে। ঠিক, এখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ল্যামডা, আগে বুঝি, তোদের মুখ চোখগুলো বড় ভয়ঙ্কর দেখতে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এটা কি কাজে লাগে, মানে খায় মাথায় দেয় না বাসন মাজে? ল্যামডা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, ল্যামডা মাল্টিপ্লাইড বাই এক্স, এক্স হচ্ছে ব্যালেন্সিং লেংথ, এটা ইকুয়াল টু ই। এইভাবে আমরা ব্যালেন্স করেছি, তাই তো? তার মানে ব্যালেন্সিং লেংথ যদি এইটা কনস্ট্যান্ট থাকে, এটা যদি আনচেঞ্জড থাকে, একটু বুঝে বুঝে কর, হ্যাঁ, শুধু বসে থাকার জন্য করিস না। এটা যদি আনচেঞ্জড থাকে, আমি দুটো পোটেনশিওমিটার নিচ্ছি, একই সেলকে আমি দুটো পোটেনশিওমিটারে ব্যালেন্স করছি। ক্লিয়ার? ওকে, একটাতে রোগা তার ইউজ হয়েছে, একটায় মোটা তার ইউজ হয়েছে। তাহলে দুই ক্ষেত্রে R/Lটা কি সেম আসবে না ডিফারেন্ট আসবে? ডিফারেন্ট আসবে। অথবা একটা লোহার তার নেওয়া হয়েছে, একটা কপারের ওয়্যার নেওয়া হয়েছে, তাহলে দুই ক্ষেত্রে রো মানে রেজিস্টিভিটি আলাদা আসবে, লেংথ আলাদা, এই লেংথ সেম, বাট R/L বা রাদার যেটাকে আমরা বলছি ওই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যেটা, সেটা তাহলে কি হবে, সেটা কি সেম হবে না ডিফার করে যাবে? তার মানে আমার কাছে দুটো পোটেনশিওমিটারে, ঠান্ডা মাথায় ভেবে চিনতে উত্তর দিস বাবা, গালাগাল দিস না। আমার কাছে দুটো পোটেনশিওমিটারে আমি যদি মাপি
যাদের তারগুলো আলাদা আলাদা নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ব্যালেন্সিং এর লেন্থ কি সেম আসবে না আলাদা আসবে? আলাদা আসবে। আগে অসুবিধা হয়নি। ক্লিয়ার গেছে? ক্লিয়ার গেছে? ক্লিয়ার গেছে? আমি বারবার জনে জনে এখানটা আমি আবারও বলছি, হ্যাঁ মোটামুটি বুঝলাম, বাড়িতে গিয়ে দেখবো হবে না। এবং পার্টিকুলারলি যে কোয়েশ্চেন পার্টটা এখানে ডিসকাশন হচ্ছে কমপ্লিটলি তুমি যদি কোনো মানে প্যারালাল সাপোর্ট ইয়েটা তোমার থাকে সেখানে তার ব্যাপারটা পুরো ম্যাথামেটিক্যাল। আমি কিন্তু কোর থিওরি নিয়ে আলোচনা করে যাচ্ছি এখনো পর্যন্ত, ঠিক আছে? এটা বোঝো, কারণ যতক্ষণ না পর্যন্ত এই জায়গায় তুমি স্টেবল হবে তোমায় কোয়েশ্চেন পাল্টে দিলে বাপের জন্য তোমার পক্ষে ডিটেক্ট করা সম্ভব নয় যে আমি ঠিক করছি না ভুল করছি। ইউ উইল ফল ইন দ্য ট্র্যাপ। তুই যদি ভালো করে খেয়াল করে দেখিস যে সেম লেন্থ নিয়েছি, তাই তো? সেম লেন্থ নিয়েছি, ধরে রাখ একটা রেজিস্ট্যান্স, একটা পোটেনশিওমিটার ওয়্যারের রেজিস্ট্যান্স আমি নিয়েছিলাম 100, আর একটার আমি নিয়েছিলাম 400। তাহলে একজনের জন্য 100/L পড়বে, আরেকজনের জন্য 400/L পড়বে, তাই তো? পরিষ্কার? তাহলে ভি, যে ভিটা ড্রপ পড়েছে, দাঁড়া এটা করি নইলে তোদের মোটা মাথায় ঢুকবে না। ধর একটা আমার কাছে পোটেনশিওমিটারের একটা ড্রাইভার সেল রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ড্রাইভার সেল যেটার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আপাতত আমরা 0 বলে ধরে নিয়েছি। এইখানে এটাকে একটা পোটেনশিওমিটার ওয়্যারে ফেলা হয়েছে এটাকে, ঠিক আছে? তাহলে এই জায়গায় এখানে বা না এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স লাগবে, ধর, না হলে ব্যাপারটা একই রকম হয়ে যাবে। জিনিসটা হচ্ছে ধরে রাখ একটা 50 ওহমের একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে আমি করেছি, এবার আমি এখানে করেছি 100 ওহম, ঠিক আছে? আরেকবার একই রকম একটা তার সাবস্টিটিউট করেছি, একদম একই রকম দেখতে, সেটা বোধহয় 400 ওহম। তার মানে একবার এর ভেতরে কারেন্ট হচ্ছে I ইকুয়াল টু হয়ে যাচ্ছে E/150, আরেকবার I2 এটা হয়ে যাচ্ছে বোধহয় E/450, একবার VAB এটা হয়ে যাচ্ছে I1 মাল্টিপ্লাইড বাই 100, তার মানে কত হয়ে গেল? 100 E/150। মোটা মাথাগুলোকে কাজে লাগাও। আরেকবার VAB ড্যাশ এটা হয়ে যাবে I2 মাল্টিপ্লাইড বাই 400, এটা ইকুয়াল টু তার মানে কি হয়ে যাবে? একদম 400 E ডিভাইডেড বাই 450, তাই তো? এবার এটাকে একটা λ1, এটা কার সাথে ভ্যালু মানে প্রপোর্শনেট? এটা বোধহয় 2/3 এর সাথে প্রপোর্শনেট, তাই না? বাকি পার্টে বাকি যদি আমি কনস্ট্যান্ট করে দিই তো। আর এই সাইডে λ2 এটা বোধহয় 40/45, তার মানে কত? 8/9 এর সাথে প্রপোর্শনেট। তাহলে λ1 আর λ2 আলাদা পেয়েছি, তাই তো? তাহলে সেই জায়গায় ব্যালেন্সিং লেন্থ ফর দা সেম 12 ভোল্ট আলাদা পাবো, তাই তো? পরিষ্কার? এতক্ষণে পুরো জিনিসটা শেষ হয়। হ্যাঁ, একটা ফর্মুলা ধরে মানে এখানে লাইন লাইন তুলে তুলে, এটা খুব ডিফিকাল্ট। তোদের যে ট্রেনটা সেট হয়েছে 11 এর পার্টটা দেখবি তোরা যখন ক্লাস করছিস তোরা দেখবি ওদের ওদের অনেকটা মাইন্ডে ওপেন স্পেস রয়েছে, কিন্তু তোরা একটা জায়গায় যেখানে গিয়ে স্টাক হচ্ছে, এটা তোদের না এনভায়রনমেন্টটা এরকম এই সিচুয়েশনে যে যেখানে তোদেরকে এখানে একটা স্ট্রিমলাইন চিন্তা, কিন্তু যখন প্রশ্ন আসছে that will be picked up from an arbitrary line of NCERT, যেটা আমি একবার জাস্ট মানে মাথায় ডিস্টার্ব করব, আমি কি আমার পয়েন্টটা এস্টাবলিশ করতে পারলাম রিগার্ডিং দ্য কোয়েশ্চেন সেটিং? তাহলে একবার ইয়েস স্যার বলবি, দেন আই উইল গেট ব্যাক টু দ্য ভিডিও এগেন। মানে আমার কাজ হচ্ছে প্রেজেন্টেশনটা যেন ঠিক থাকি, ব্যাপারটা ইয়ে রাখা ইজ, মানে যদি সেটা পুরো মাথায় বসে থাকে একবার ইয়েস স্যার লিখবি, ঠিক আছে? মানে যে অ্যাসপেক্ট থেকে আমি বলছি কথাগুলো, যে কোন লাইন থেকে তোলা হচ্ছে বা কি, যদি কোনো কোয়ারি থেকে থাকে আই এম অলওয়েজ দেয়ার টু আনসার। দেখ আমি কিন্তু এক ফোঁটা নড়ি, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি আবার শুনতে শুনতে যাচ্ছি যে যে জায়গাগুলো মনে হচ্ছে ইনপুট দেওয়ার কথা আমি বলতে, এভরিওয়ান একবার আনসার দিই, হ্যাঁ প্লিজ, একটু তাড়াতাড়ি, নইলে ওদিকটা দেরি হয়ে যাবে তোদের। ঠিক, ওকে। এটাই যে এত বল হচ্ছে যে মোস্ট অফ দি অ্যাটমস না অল অফ দি অ্যাটমস আর স্টেবল। তার মানে যারা এতদিন অব্দি এনসিইআরটি তে লিখেছিল তাদের বক্তব্য ছিল রেডিও অ্যাক্টিভিটি মানে কিছু হয় না, তাই তো? যেখানে লেখা ছিল অল অফ দি অ্যাটমস আর স্টেবল ইন নেচার, তো সেটা কি আদৌ হয়? সেটা তো নয়। ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট গুলোকে তুই কোনোদিন স্টেবল বলতে পারিস না, তাই না? তুই বললি যে আমি দু কৌটো ইউরেনিয়াম নিয়ে ঘোরাঘুরি করছি সারা জীবন ধরে, ঠিক আছে, ঠিক আছে, তোর পেছনে ক্যান্সার হবে, কি আর করে। এবার কথা হচ্ছে যে
ঠিক আছে? তাহলে এই পার্টটা, এটা হচ্ছে আমাদের জানার, ভালো করে ভাববি। এই দেখ, তাহলে প্রতিটা জিনিস এসেনশিয়াল। তার মানে এটা নিয়ে একটা কোয়েশ্চেন বেরোলো, রেডিয়াস অফ ক্রস সেকশন, কিরে একটু আগেই বলছিলাম রোগা তার আর মোটা তার, একটা কোয়েশ্চেন হতে পারে। ঠিক, এবার এগুলো থেকেই একটা করে কোয়েশ্চেন করে, কারেন্ট থ্রু দ্য পোটেনশিওমিটার ওয়্যার, খুব স্বাভাবিক। মানে তুই বলবি স্যার এটাতে আবার কি আছে, আই মাল্টিপ্লাইড বাই আর জিরো ডিভাইডেড বাই এল, এই তো ল্যামডা। আইটা কার উপর বস, আইটা বোধহয় চয়েস অফ যেটা ড্রাইভার সেল তার উপর, তাই না? ড্রাইভার সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সের উপর তোকে সেম পোটেনশিওমিটারের খচরামির জায়গা দেখ, আমি তোর 4 কে -1 কি করে কনভার্ট করার জন্য পয়সা পাই, মানে একজন এক্সামিনার পায় আর কি, আমি তো পাই না। ব্যাপার হচ্ছে যেটা, যে অ্যাকচুয়ালি তোকে বলেছে সেম দুখানা পোটেনশিওমিটার দিয়ে দিয়েছে, ঠিক আছে, সেম, পুরো সেম রয়েছে, সব কিছু সেম। সালা দুটো ব্যাটারি পর্যন্ত সেম দিয়েছে, 12 ভোল্ট 12 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ডিফার করে দিয়েছে। তাহলে অবভিয়াস ব্যাপার, ল্যাম্বডা কি সেম আছে না ডিফার করে গেছে? ডিফার করে গেছে। তোমায় বললো দুটো পোটেনশিওমিটারে তুমি একটা 6 ভোল্টের ব্যাটারি মাপতে গেছো, মাপতে গিয়ে যেটার বোধহয় স্মলার বেশি, তাতে বোধহয় বেশি লেংথে তুমি ব্যালেন্স পাবে। ঠিক আছে, এটাও গলা দিয়ে নামতে দেখ, একবারে নামবে না। আবার ভাব, এদিকে তাকা, এদিকে তাকা, তাহলে এখানে কাজ করার জায়গা আছে, তাই না? স্মলার বেশি, তার মানে নেট কারেন্ট কম। ঠিক, পোটেনশিওমিটার ওয়্যার, পোটেনশিওমিটার ওয়্যার সেম। 6 ভোল্টের ব্যাটারি নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, দাদা মেপে দাও, দাদা মেপে দাও, দাদা মেপে দাও, ঠিক আছে, সেই 6 ভোল্টের ব্যাটারিটা সেম। যাতে কারেন্ট কম তাতে বোধহয় লেন্থটা বেশি লাগবে, তাই তো? তার মানে যার স্মলার বেশি হলো তার বোধহয় লেন্থ বেশি। এটা একবারে নামাতে হয়, মানে যখন তুই এই কোয়েশ্চেন করছিস তুই দেখবি এখানে তুই যতবার বলবি আমি আবার গোড়া থেকে বলে শুরু করব। ইটস নট ফর দিস যে তুই ভ্যালু চেঞ্জ করে বল, হয়তো যে আমি হয়তো 100 আর 150 মুখস্থ করে এসেছি, তার জন্য আমি গোড়া থেকে মুখস্থ করে দেব। কিন্তু তুই যদি ভ্যালু চেঞ্জ করে বলিস, ইচ টাইম ইউ আস্ক আই উইল স্টার্ট দি এন্টায়ার থিং ওভার। কারণ কি, অ্যাট এনি পয়েন্ট, এটা পরে গিয়ে রিয়ালাইজ হবে, ইফ অ্যাট এনি পয়েন্ট ইউর স্ট্রিম অফ থট ব্রেকস, তুই ভুল করবি। তার কারণ কি, তখন আর তোর ধৈর্য থাকবে না, ও আচ্ছা আর বেড়ে গেছে মানে কারেন্ট কমে গেছে, তার মানে তো অবভিয়াস ব্যাপার, এই যে কারেন্ট কমে গেছে তার মানে তো রেজিস্ট্যান্স বেশি, ইত্যাদি ইত্যাদি, হ্যান ত্যান করে কিছু একটা মিলিয়ে দিবি। কিন্তু তোকে তো একটা জিনিস বুঝতে হবে যে লেন্থ অনুযায়ী এখানে ব্যালেন্সটা হয়। এই দেখ পরের পয়েন্টই দেখ, দেখেছিস, এক ব্যালেন্সিং লেন্থ ধরেই তো যা বলছি, এগুলোই তো কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, এবার এইটাই তো, মানে এখান থেকে লামসাম অ্যামাউন্ট অফ কোশ্চেন এখানে জেনারেট করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এই পার্টটা, এই জায়গাটা দেখ, জি এর পয়েন্টটা এখানে এসেনশিয়াল, যেটা একটু আগে আমরা বলছিলাম আইডিয়াল সেল, বোর্ডে মন দেবে। If the cell in the primary circuit is ideal, if the cell in the primary circuit is ideal and in absence of series resistance, এই দেখ, তার মানে কোনটা নেই বস, আরএস নেই, তাই তো, যেটা তার মারা ছিল, তাই তো, আরএস কন্ট্রোলারটা নেই, ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, তাই তো, তাহলে আর কি, তাহলে পোটেনশিওমিটার হয়ে গেছে মিটার ব্রিজের মতো, একদম কোনো চাপ নেই, চাপলেস ব্যাপার, কারণ কি ই বাই এলটা কনস্ট্যান্ট, তাই তো, আর কিছু করার নেই। ক্লিয়ার, পাক্কা, ঠিক, ওকে, অসুবিধা নেই। এবার দেখ, এটা তো পোটেনশিওমিটার, এটা সো কল্ড আউট অফ সিলেবাস, একটা মজার জিনিস দেখ, তোকে বলেছে এটা একটা 12 ভোল্টের ব্যাটারি আছে, এই এটা তুমি যে কারুর মেটেরিয়ালে পাবে, যে কারুর মেটেরিয়ালে পাবে, এটা আমি জানি না, এটা 20 ওহম, এটা 40 ওহম, আর এটা 40 ওহম। করতে হবে না, দাঁড়াও স্যার, দাঁড়া, কিচ্ছু করতে হবে না, না নোড, না কারশফ, না তার 14 গোষ্ঠী, এটা পোটেনশিওমিটার। কেন, তার কারণ 12 ভোল্ট তিনটে রেজিস্ট্যান্সে ড্রপ খেয়েছে, তাহলে 12 ড্রপ খেয়েছে 1:2:2 তে,
তাহলে 12 ভাগ হয়েছে 5-এ, তার মানে একটা পার্ট হচ্ছে 12/5, এটাতে তার ক ভাগ গেছে, এটাতে তার 2 ভাগ গেছে, তার মানে 24/5 এক্স। এখানে বলেছে গ্যালভানোমিটারে কারেন্ট নেই, তাহলে অবভিয়াস ব্যাপার এক্স এর ভ্যালু তুমি বের করে ফেলতে পেরেছো। আমি হয়তো একটু বাজে ভ্যালু দিলাম, ভ্যালুটা একটু রেকটিফাই করে দিচ্ছি, তাহলে ভালো লাগবে। এই তো, না না ঠিক আছে, একদম 12 ভোল্ট রয়েছে। এইটা, এটা 1, এটা ধর 10 ওহম, এটা ধর কিচ্ছু করতে হলো না তোকে, 20 ওহম। এটা গলা দিয়ে নামতে একটু ইয়ে রাখবে, হ্যাঁ, এটা বাতাসে বলবে না। এই পার্টটা এখানে সেখানে কারেন্ট আসবে, লুপ করবে, এটা ভালো। দেখো বাচ্চো, এসে টাইম ওয়েস্ট কিয়া যাতা হ্যায়, ঠিক আছে। মেন ব্যাপার হচ্ছে এটা, এই জায়গায় তুমি দেখতে পেয়েছো এটা চোখের দেখায়, কিন্তু হ্যাঁ সেখানকারই টপার ব্যাচে তাদেরকে পোটেনশিওমিটার বলে বলে দেওয়া হচ্ছে যে দেখো এখানে কিন্তু তুমি টাইম নষ্ট করবে না ভেড়াদের মতন, ঠিক আছে। মেন জায়গা এখানে 10 ওহম, আবার তার মানে পাতি কথা 12 ভোল্ট, 1:2:1 এটাতে ভাগ হয়েছে। তাহলে 12কে 1:2:1 ভাগ করে, এটা যদি মুখে মুখে না করতে পারিস ডাইরেক্ট মরে যা। 1:2:1 মানে হচ্ছে 3-6-3, তাই তো। তাহলে এর অ্যাক্রসে কত ভোল্টের ড্রপ হয়েছে বস? এটা বোধহয় 6 ভোল্টের ড্রপ হয়েছে। এই জায়গায় এখানে আইজি বলে দিয়েছে 0, তার মানে অবভিয়াস ব্যাপার এক্স ইকুয়াল টু কত ভোল্ট? 6 ভোল্ট। কতক্ষণ সময় লাগলো একজন টপারের? 10 to 15 সেকেন্ডস। হিয়ার দে অ্যাক্সিলারেট। মাথায় ঢুকেছে? পরিষ্কার? এটা ক্লিয়ার? টেম্পো। হ্যাঁ, কি আবার ছবি হয়ে গেলি কেন? এটা আমি আবার বলেছি। হ্যাঁ, ভেবে দেখ, তার মানে পোটেনশিওমিটার যা দিতি, এটা সেকেন্ড টাইম আমি আবার রিপিট হবে। খেয়াল করে দেখ, পোটেনশিওমিটার নয় কিন্তু পোটেনশিওমিটার, তাই না? আমি যে কথাটা আগের দিন বলছিলাম, আশা করি বুঝতে পারছিস, ঢপ মারিনি, তাই না? পোটেনশিওমিটার নয় কিন্তু পোটেনশিওমিটার। ঠিক। এবার তুই চাইলে এরকম ভাবে কর, কোনো অসুবিধা নেই। দেখো স্যার, এখানে না একটা কারেন্ট আছে জানো তো। এই যে আই এর ভ্যালুটা, এই আইটা হচ্ছে 12 ডিভাইডেড বাই 10 প্লাস 20 প্লাস 10, তার মানে 12/40। তাহলে এটার মধ্যে কতটা ড্রপ করেছে? 12/40 মাল্টিপ্লাইড বাই এখানে 20, তার মানে 6 ভোল্ট। এই 6 ভোল্ট আবার এখানে একে ব্যালেন্স করে দিয়েছে, কারণ এই লুপে ও 6 - 6 ইকুয়াল টু আইজি ইন্টু, চ্যাংরামি হচ্ছে। পরিষ্কার? ক্লিয়ার? তার মানে পোটেনশিওমিটার করা কিসের জন্য? পোটেনশিওমিটার নয়গুলোকে ক্যাপচার করার জন্য, যেখানে আমরা পোটেনশিয়াল ড্রপ দিয়ে খেলে বেরিয়ে যেতে পারি। পরিষ্কার? তার জন্য এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে পোটেনশিওমিটার দিয়ে মেহনত করছি। পরের দিনে যেটা এক্সট্রা ক্লাসের অ্যাসাইনমেন্ট আছে সেটা দেখবি, তার কম করে 7 থেকে 8খানা টাইপ, সেটা পোটেনশিওমিটারের সাথে দূর দূর পর্যন্ত সম্পর্কই নেই, বাট আমি বলবো এই দেখো এটা পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার কি করে? যেখানেই গ্যালভানোমিটারে কারেন্ট 0, কিন্তু তার সাথে একটা ব্যাটারি আছে, জানবে পোটেনশিওমিটার। এটার সাথে যদি একটা রেজিস্ট্যান্স থাকতো, কিছু না, এটাও পোটেনশিওমিটার। তো এটা তো ব্যাটারিটা না থাক, ব্যাটারি না থাকে, হ্যাঁ। তার মানে ইনস্ট্রুমেন্ট করা কিসের জন্য? কাজের পার্টগুলোকে ইজি করার জন্য। এম আই ক্লিয়ার? পরিষ্কার? আশা করি এতক্ষণ পর, হ্যাঁ, এই মানে 1 ঘন্টা 15 মিনিটের মেহনতের পর এটা মাথায় ঢুকেছে কেন পড়ছি, ঠিক আছে অন্তত। তো সুতরাং এর পরের পার্টটায় আমরা আসবো। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ প্রাইমারি সেল, এটাও দারুণ একটা জায়গা। ইন্টারনালি রেজিস্ট্যান্স অফ আ প্রাইমারি সেল, এটাও আমরা সুন্দর করে সাজাবো। ব্যাপার হচ্ছে এটা হচ্ছে ই, ই আর, ড্রাইভার সেল। তোরা আবার একটুখানি হাওয়া খা, সেকেন্ড পার্টে ঢুকছে। আমি পরীক্ষা দেবো। ড্রাইভার সেল উইথ ইএমএফ ই and a resistance R.
আমার কিছু বলার নেই, প্রচুর চিল্লেছি আর ভালো লাগছে না, তাই জন্য চুপচাপ লিখছি। বল। আমি এটা স্টেটমেন্ট মানে কোন প্রবলেমে করেছে আমাকে একটা ছবি পাঠাস, তাহলে আমি বলতে পারবো, মানে আমার টার্মটারই মনে নেই। কি ওই পোটেনশিয়াল মানে এক্স টু এক্স ওরম করে শিফট করি করি? ঠিক আছে, আমার দেখাচ্ছ? ঠিক আছে, কই বাত নেই। ঠিক আছে, বলো। ঠিক আছে, তাহলে কি ওয়ান এর কাজ কি? অ্যাক্টিভেটস অর ডিঅ্যাক্টিভেটস, এটাকে সেলফ এক্সপ্লানেটরি ডায়াগ্রাম বলে। ডিঅ্যাক্টিভেটস সেকেন্ডারি টু। তাহলে এবার এটাকে আমরা দুটো পার্টে কাজ করব। পার্ট ওয়ান, কে ওয়ান, এটা ওপেন। কে ওয়ান যদি ওপেন থাকে, বোর্ড থেকে যেন চোখ না সরে, কে ওয়ান যদি ওপেন থাকে তাহলে sec 2 is unused, মানে sector 2 secondary 2 unused, and so is capital R। ক্যাপিটাল আর লিখতে ভুলে গেছিলাম। ক্যাপিটাল আর কি? সিম্পল ভাষায় এক্সটার্নাল লোড। ঠিক আছে, সো ইজ আর। পরিষ্কার? ঠিক যাচ্ছে? এইবার আমরা বলবো কারেন্ট ইন প্রাইমারি সার্কিট। I current in primary circuit, এটা এগেন ওই রকমই হবে, ক্যাপিটাল ই ডিভাইডেড বাই R0 প্লাস RH প্লাস R0। R0 লিখতে ভুলে গেছি, এই যে আবার R0 হচ্ছে রেজিস্ট্যান্স অফ ওয়্যার এবি ইউনিফর্ম। মানে তুই যে কোনো জায়গায় ভুলে গেলে তোর রিকভারির জায়গা আছে। ঠিক? ব্যালেন্স লেন্থ এখানে বেশি ভাটাবো না, 2 নম্বর দিয়েছে, যদি কোনো কারণের জন্য ইয়েতে থাকে 2 মার্কসে বেশি ভাটানোর কোনো জায়গা নেই। আমরা এখন জানি ল্যামডা এটা ইকুয়াল টু পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, আবারও সেই একই ব্যাপার, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এটা হয় ভি এবি বাই এল ইকুয়াল টু আই আর জিরো বাই এল। অ্যাজিউম করলাম এক্স ইকুয়াল টু হচ্ছে ব্যালেন্সিং লেন্থ, therefore lambda x equal to e, এটা বেরিয়ে গেল। তুই বললি স্যার এটা তো আগের বারই করা ছিল। হ্যাঁ, আমি আবার ধৈর্য ধরে লিখেছি, তার কারণ হচ্ছে তোমাকে যখন তুমি ইএমএফটা না বার করে ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করতে পারো। ঠিক আছে, এবারে আমরা বলছি যে নাও K1 is closed, this changes the balance in the circuit and by shifting J again, আবার জেটাকে এদিক ওদিক করে a new balance length
y is found. ভাব কতটা ছোট্ট কথার মধ্যে পুরোটা বোঝানো হয়েছে। ব্যাপার হচ্ছে বলা হয়েছে দেখো বাবা, আমি যেই কে1টা গুঁজেছি দেন এন্ড দেয়ার আমার আগের যে ইকুইলিব্রিয়াম ছিল সেটা গঙ্গার ঘাটে চলে গেছে, ঠিক আছে? ফলে তাকে বাঁচাতে গেলে আমি আবার এদিক ওদিক সরিয়েছি, সরিয়ে একটা নতুন ইকুইলিব্রিয়াম স্ট্যান্ডার্ড এনে মানে লেংথ এনে জোগাড় করেছি। পরিষ্কার? সরে এসছে। সেটা কত? y is found, নতুন ইকুইলিব্রিয়াম লেংথ y is found। তার মানে এবার k1 ক্লোজড এর অ্যানালিসিস কি? and galvanometer null, G equal to null। K1 বন্ধ, কিন্তু গ্যালভানোমিটারে তাও কোনো কারেন্ট নেই, কোনো কারেন্ট নেই। তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় যে সেই ক্ষেত্রে আমরা বলবো again secondary one is now open circuit। এই কথাগুলোই লেখার কথা মাথায় আসে না আমাদের। আবারও সেই এক জায়গায় ফিরে যাও, पोटेंशियोमीटर देता है क्लोज्ड सर्किट में भी ओपन सर्किट वाला एहसास, তাই তো? তুমি এবার পোটেনশিওমিটার লিখছো কিন্তু তোমার কথাতে কোথাও মানে তোমার লেখার মধ্যে কোথাও ওপেন সার্কিটের কথাটাই এলো না, সেটা বোধহয় ঠিক ডেসক্রিপশন হয় না। কি বোঝালো? বলো দেখো বাবা, ওপরেরটায় কারেন্ট আছে, একটু মাথাটা ফ্রেশ করে শুনবে। ওপরেরটায় কারেন্ট আছে, নিচেরটায় কারেন্ট আছে, তার কাটা কোনটা? সেকেন্ডারি ওয়ান, তাই তো? গ্যালভানোমিটার কোনটায় আছে? সেকেন্ডারি ওয়ান। রিডিং কোনটা থেকে পাওয়া যায়? সেকেন্ডারি ওয়ান। পরিষ্কার? তাহলে আমরা বলবো এবার I1 ইকুয়াল টু প্রাইমারি কারেন্ট। আরে তার যদি কেটে গিয়েই থাকে, বুঝলি কিনা, যদি প্যাঁচ কেটে গিয়েই থাকে তাহলে বোধহয় I1টা বোধহয় আগের মতোই রয়ে গেছে, তাই না? I1 এর কোনো চেঞ্জ নেই। ঠিক আবারও একই ব্যাপার, প্রাইমারি থাকুক সেকেন্ডারি থাকুক তার তলায় চারটে টার্সিয়ারি থাকুক, গোষ্ঠীর পিণ্ডি যাই থাকুক, যদি প্রাইমারির পর থেকে তার কেটে দেওয়া হয় প্রাইমারি প্রাইমারির মতনই রয়ে গেছে, তাই তো? তাহলে প্রাইমারির ভেতরে কি কোনো চেঞ্জেস হয়েছে? ক্লিয়ার গেছে? ঠিক আই, ফলে ল্যামডা এটা রিমেইনস কনস্ট্যান্ট, কি রে, তাই তো? ল্যামডাটা রিমেইনস কনস্ট্যান্ট, ঠিক। কিন্তু সেকেন্ডারি কারেন্ট আমি ধরলাম অ্যাজিউম সেকেন্ডারি কারেন্ট এটা ইকুয়াল টু কি? I2। এটা কোন লুপে যাবে? এইটুকুনি লুপে। I2 ইকুয়াল টু হবে স্মল ই ডিভাইডেড বাই R প্লাস R। নাম দি, এই পয়েন্টের নাম এ বি ছিল, এই পয়েন্টের নাম আমরা পি কিউ দিলাম, আর এই পয়েন্টের নাম আমরা এম এন দিলাম। তাহলে ভি এ জে ইকুয়াল টু ল্যামডা ওয়াই ইকুয়াল টু ভিপিকিউ ইকুয়াল টু যা এতক্ষণ অব্দি কারেন্ট ইলেকট্রিসিটি শিখেছি। ওই যে বললাম আমি গোড়া থেকে প্রথম দিন থেকে বলছি আমার লাইফে গোটা কারেন্ট ইলেকট্রিসিটিতে, আমি তো বেশি পড়াশোনা জানি না, আমার লাইফে একটাই জিনিস আছে তার নাম ওহমস ল। এটা হবে ই মাইনাস I2R, এটাই হবে VMN ইকুয়াল টু হবে I2 ক্যাপিটাল আর থেকে y পেরিয়ে গেছে, y তো এমনি আমার জানা, I2 ক্যাপিটাল আর, দেয়ারফর স্মল আর পাওয়া গেছে। পরিষ্কার? ক্লিয়ার? ভালো করে দেখে নাও। হ্যাঁ জিষ্ণু বল।
গ্যালভানোমিটার যেটাই আছে সেকেন্ডারি 1, দেখ 3টে লুপ আছে, একটা প্রাইমারি, ঠিক, একটা পুরো মানে পানিপথের যুদ্ধ হাফ পেজে নামিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার তো? ফলে এই যে স্যার কোয়েশ্চেনটা এর আগের বছরের কোয়েশ্চেনটা ওদেরকে আমি বলেছিলাম, ওরা শুনেনি এই পার্টটা, মানে একদম ওই বললাম তো তোদের এই পার্ট নিজের ক্ষেত্রে যে মানে একটু যদি কথাটা শুনিস তাহলে তোর মার্কস বাড়বেই। মানে অনেকে এরকম আছে যে এভারেজ তারা অনেক বেশি 90 আপ তুলে বিয়ে করেছে, অনেক ভালোরা তারা সেই জায়গাটাতে বলেছে সেই একরকম গাতিয়ে গেছে একই জিনিস, যেখানে প্রাইভেট পড়েছে এক রকমের পরীক্ষা দিয়ে গেছে। আমি বারবার বলেছিলাম লেখার জায়গাটা প্র্যাকটিস কর, কারণ যেখানেই তোর 3 নম্বরের, তুই নিজেই ভেবে দেখ না, 3-এর গুলো যদি 2-তে আসতে থাকে আর 2-এর গুলো যদি 1-এ আসতে থাকে, তাহলে অবভিয়াস ব্যাপার নাম্বার অফ কোয়েশ্চেন মধ্যে অনেক বেড়ে যায়। সেখানে যদি তোর অন স্পট এডিটিং এর পোর্শন না আসে মাথায়, তাহলে কিন্তু মানে ওখানে গিয়ে তুই পরীক্ষার হলে গিয়ে ক্র্যাশ করবি। তো সব জানা, কিন্তু তুই তাড়াহুড়োর মধ্যে সময় পাচ্ছিস না, ঘেমে গেছিস, লিখতে পারছিস না, হাত ব্যথা করে গেছে। একদম আরামসে এই পার্টটা যদি তোর ধর 2+1 থেকে থাকে, এর সাথে একটা শর্ট কোয়েশ্চেন থাকলো 2+1, একদম ওয়ার্দি। তোর যদি এইটুকুনি লিখতে কতক্ষণ সময় লাগবে? 5-7 মিনিট সময় লাগবে। ক্যালকুলেশন কি বলছে, 70 মার্কসের যদি আমরা বোর্ড হয়, 70 মার্কসের বোর্ডের জন্য আমরা 180 মিনিট দিয়েছে, তার মানে 1 মার্কের জন্য আমরা তো 2.5 মিনিটের উপর দিয়েছে, 3 মার্কের জন্য তো আমাকে 8 মিনিটের 9 মিনিটের উপর দিয়েছে। পরিষ্কার হিসাব দেখাচ্ছে। তার মধ্যে 14 নম্বরের এমসিকিউ, হ্যান ত্যান 18 নম্বরের এমসিকিউ আছে, ইত্যাদি ইত্যাদি। তো তার মানে কি ব্যালেন্সটা কোথায়, এটা আগে মানে বুঝতে হবে যে আমি যখন বোর্ডের পেপারটা সাজাচ্ছি, এবং দেখবি এর পরের যেটা বোর্ডের মানে তোদের যেটা নেক্সট যেটা বোর্ডের এক্সাম হবে, সেটার কোয়েশ্চেনটা কিন্তু এতটা মানে এর আগের দুটো যেরকম একদম স্ট্রেট কোয়েশ্চেন হয়েছিল, এর পরেরটা কিন্তু ওরকম স্ট্রেট কোয়েশ্চেন হবে না, মানে একটু হলেও কম্পিটিটিভ ঘেঁষা হবে। যেটা আগের ইয়ারে দুটো সেট বলছি, তাহলে তোর আইডিয়া পাবি। ওয়েস্ট বেঙ্গলের সেটটাও দেখবি বেশ কিছু কোয়েশ্চেন ওখানে অদ্ভুত ধরনের মানে কম্পিটিটিভ ঘেঁষা ছিল। আর আরেকটা হচ্ছে সিবিএসইর যেটা ক্লাস 12-এর সেট 2 বোধ হয়েছিল, যারা সিবিএসই বোর্ড তারা দেখবি ওরা বাঁশ বাগান তুলে দিয়ে দিয়েছিল, ঠিক আছে। আমাকে যদি মানে ওই 3 ঘন্টায় ওই পেপার মানে লিখে করতে বলে, আমি পারবো না, ঠিক আছে। তো এবার সুতরাং যখন দিচ্ছে সেই অনুযায়ী তো করতে হবে, সেখানে পরে চিন্তা ভাবনা ইয়ে করা যাবে। হ্যাঁ জিষ্ণু বল। ল্যামডা এই জন্য কনস্ট্যান্ট, তার কারণ প্রাইমারি এখনো তার কাটা কন্ডিশনে বসে আছে, আলাদা সেপারেট, তাই তো? প্রাইমারির মধ্যে কোনো চেঞ্জ নেই তো, তাই তো? এরপরে দেখ, এটা আমার বলার কিছু নেই, এটা ওই আমি দেখলাম যে এবার ইয়ে দিয়েছে, রিপ্লাই দিয়েছে, তো ও একটু পরে রাত্রের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, ও একদম সুন্দর করে গোছানো রয়েছে। বাট তোদের রাইটিংটা আমি বলবো তোরা আশা করি এই পার্ট অবধি ক্লিয়ার, তাই তো? মোটামুটি এই জায়গাটা হয়ে গেলে দিস ইজ এনাফ। আমাকে এরপর আর বোধহয় তোদের ডেটা থাকবে না, আমাকে বল গ্রস ব্যাপারটা পুরোটা মাথায় নেমেছে তো? আমি পুরোটা দিয়ে দিয়েছি হচ্ছে ওই শোকেসে, কালকে পোস্ট করে দেবো, আমাকে বলে লিভ করিস পুরোটা ক্লিয়ার গেছে কিনা। হ্যাঁ স্যার। প্রত্যেকে ক্লিয়ার? ওকে, আমি শেষ করবো। হ্যাঁ।